সেই ক্ষেত্রে জি। আমাদের যেটা বিবেচনা করতে হবে, নির্বাচনটাকে কিভাবে আমরা সুষ্ঠু করতে পারি। নির্বাচনে টাকার খেলা, নির্বাচনে ধর্মের রাজনৈতিক ব্যবহার, নির্বাচনে আঞ্চলিকতা, এগুলো পরিহার করার কোনো পদ্ধতি বের করা যায় কিনা, এগুলো আমাদের একটু দেখা দরকার। তা না হলে আপনি যেটা বললেন না, ওই মানে যেটা বলবো, সমর্থকদেরকে নানাভাবেই কিন্তু প্রভাবিত করে ফেলা যাবে। আপনি কি মনে করেন যে জাতীয় পার্টি নিষিদ্ধর জন্য আমরা এখন অ্যাটর্নি জেনারেলের কাছ থেকেও শুনেছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি ছিল, নিষিদ্ধ করার কোনো পথ আছে কিনা, আইনি পথ আছে কিনা সেটা ওনারা খুঁজে দেখবেন। আপনি কিভাবে দেখছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে পরে নির্বাচন নিয়ে অনেকেই বলে যে নির্বাচন আসলে কারা থাকবে, জাতীয় পার্টি চলে গেলে শুধু জামাতই থাকবে এবং সেই জায়গায় জামাত আসলে একটি তার জন্য নেগোসিয়েশন করা, সরকারকে চাপে রাখা, জাতীয় ঐক্যমত্য কমিশনকে চাপে রাখা বা বিএনপিকে চাপে রাখা যে পিআর এর প্রশ্নে পিআর হতেই হবে, নইলে আমরা নির্বাচনে যাব না, সেটা তাদের জন্য আরো ভালো হয়ে যায়। আপনার ব্যাখ্যা কিরকম? এই ব্যাখ্যাটা অনেকের আছে, অনেকে বলছেন, আপনারটা শুনতে চাই। নিষিদ্ধ করার যে পদক্ষেপ অথবা নিষিদ্ধ করার যে প্রক্রিয়া যেটা চালু আছে, সেটা তো যে কোনো সময়ে যে কোনো পার্টিকে নিষিদ্ধ করা যেতে পারে। ফলে পার্টি নিষিদ্ধ করাটা একটা ক্ষমতাসীন রাজনৈতিক দল, মানে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের পক্ষে কোনো কঠিন ব্যাপার না। এই পথ আওয়ামী লীগই দেখিয়ে দিয়েছে যে কিভাবে নিষিদ্ধ করতে হয় এবং কিভাবে কোনো একটা দলকে আহ, তাকে চাপে রাখতে হয়, কিভাবে কোনো একটা দলকে তার সমস্ত সাংগঠনিক প্রক্রিয়াকে বন্ধ করে রাখা যায়, সেগুলোর প্রক্রিয়া আমরা দেখেছি। কিভাবে মামলা দিয়ে, হামলা করে আহ চাপের মধ্যে রাখা যায়। এই প্রক্রিয়াটা তো বহুল মানে ব্যবহৃত প্রক্রিয়া। এখন যেটা হচ্ছে যে আপনি যে বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন, যে একটা পার্টি কিন্তু নিষিদ্ধ করলেন, কিন্তু একটা হুম। পার্টি ভোটারদেরকে তো আর নিষিদ্ধ করা যাবে না। পার্টির যারা দায়ী, তারা হয়তো জেলে যাবেন অথবা দেশ থেকে পালিয়ে যাবেন, কিন্তু এই যে হুম। তাদের কর্মীরা, তাদের সমর্থকরা, তারা তো থাকবে। তারা কোথায় যাবে? তারা কি করবেন? তাদেরকে কে ব্যবহার করবে, অথবা তারা বিক্ষুব্ধ হয়ে কাদের দিকে ঢলে পড়বে? এগুলো কিন্তু ভোটের রাজনীতিতে বিরাট একটা ওলটপালট ঘটিয়ে দিতে পারে। ফলে সেদিকটাও একটু বিবেচনা করা দরকার, যে আমরা আহ, একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন যেমন চাই, পাশাপাশি যে যে সমস্ত কর্মকাণ্ডকে আমরা ফ্যাসিস্ট কর্মকাণ্ড বলে মানে আখ্যায়িত করেছি, যে ধরনের আচরণকে আমরা ফ্যাসিবাদী আচরণ বলে মনে করেছি, যে ধরনের আইনগুলোকে আমরা কালো আইন বলে চিহ্নিত করেছি, সেগুলোর ব্যাপারেও কিন্তু একটা পরিষ্কার বিষয় থাকা দরকার। তাহলে হবে কি, একটা সুস্পষ্ট সীমারেখা দাঁড় করাতে পারবো। আসলে আমরা আসলে হওয়াটা কি হওয়া দরকার, এটাও তো সত্যি যে জাতীয় পার্টির যে ভূমিকা ছিল বিগত আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে সেটা প্রচন্ড সমালোচনার দাবি রাখে এবং সেই জায়গা থেকে এই দাবিতে আসতেই পারে যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক। কিন্তু আমার সেটা প্রশ্ন, সেটা তো যেখানে আমি পিআর একজন। এর দাবি আছে সেখানে তাদের এই ভোটার্সরা, আওয়ামী লীগের ভোটার্স এবং জাতীয় পার্টির ভোটার্স কার কাঁধে ভর করে আসলে আগামীতে সংসদে আসবে সেই যেমন প্রশ্নটি নিয়ে। ধরুন, আমরা যখন 90-এর গণ অভ্যুত্থান করলাম, আমি তো তখন ছাত্র আন্দোলনের কর্মী। তো তখন প্রধান প্রতিপক্ষ কে ছিল? অভ্যুত্থানে তো আমাদের প্রতিপক্ষ ছিল জাতীয় পার্টি। অভ্যুত্থানের পরে কিন্তু জাতীয় পার্টিকে নানাভাবে, কখনো আওয়ামী লীগের পক্ষ থেকে, কখনো বিএনপির পক্ষ থেকে, কখনো জামাতের পক্ষ থেকে, নানাভাবে তাদেরকে কিন্তু কখনো আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, বন্ধুত্ব করা তাদের সঙ্গে, সেগুলো আমরা দেখলাম। জাতীয় পার্টি তিন পার্টির কাছ থেকে তো ইয়ে পেয়েছে, সহায়তা পেয়েছে। বেশি সহায়তা পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, কিন্তু জামাতের সঙ্গেও তার তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিংবা কোনো কোনো ক্ষেত্রে 1991 থেকে 1996 সাল পর্যন্ত বিএনপি হুম। ক্ষমতায় থাকার সময় জাতীয় পার্টি একটা চাপের মধ্যে ছিল, কিন্তু তারপরে কিন্তু জাতীয় পার্টি সে চাপ মুক্ত হয়ে গেছে আবার আওয়ামী লীগের সময় এসে। তো ফলে এগুলো কিন্তু আমাদের একটু বিবেচনা করতে হবে, যে এই সমস্ত দলগুলোর সঙ্গে তাদের নানা ধরনের সম্পর্কের বন্ধনে তারা আছে, অথবা একই দেশে থাকতে গিয়ে, আঞ্চলিক রাজনীতি করতে গিয়ে, ভোটের রাজনীতিতে নানা ধরনের হিসাব নিকাশও তাদের মধ্যে আছে। সেই ক্ষেত্রে জি। আমাদের যেটা বিবেচনা করতে হবে, নির্বাচনটাকে কিভাবে আমরা সুষ্ঠু করতে পারি। নির্বাচনে টাকার খেলা, নির্বাচনে ধর্মের রাজনৈতিক ব্যবহার, নির্বাচনে আঞ্চলিকতা, এগুলো পরিহার করার কোনো পদ্ধতি বের করা যায় কিনা, এগুলো আমাদের একটু দেখা দরকার। তা না হলে আপনি যেটা বললেন না, ওই মানে যেটা বলবো, সমর্থকদেরকে নানাভাবেই কিন্তু প্রভাবিত করে ফেলা যাবে। শুধু সমর্থকরা কারো ঘাড়ে সওয়ার হবে তা না, সমর্থকরা নিজেরাও চিন্তা করে করে কারো পাশে গিয়ে দাঁড়াতে পারে।
ফলে এখানে সেক্ষেত্রে আমি আমরা একটু আরো দু একটি বিষয়ে কথা বলতে চাই। পিআর এর যে দাবিটি আছে, আমরা দেখলাম পিআর প্রসঙ্গে নির্বাচন সামনে যাতে হয়, যথাসময় হয়, সেজন্যই আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে দলগুলো বসছে, আমরা একটা আউটকাম পাবো, শুনতে পাবো কিছু পরিবর্তন কিছু দেখবো হয়তো। কিন্তু আমরা কোনো দলের মধ্যে কোনো পরিবর্তন দেখি নেই। তাদের যে সিদ্ধান্ত, তাদের যে শর্ত, সেই শর্তের জায়গায় সবাই অটল আছেন। এবং জামাতের কথা আমি উল্লেখ করতে চাই, জামাত পিআর ছাড়া নির্বাচনে যাবে না, সেটা আবারও তারা বলেছেন। আপনার কাছে কি মনে হয় আসলে, মানে একদিকে পিয়ারের দাবি আছে, আসলে কি নির্বাচন হবে, নাকি যদি নির্বাচন হয়ও, ধরে ধরে নিলাম পিয়ার পদ্ধতির যে দাবি আছে সেটাও যদি হয়, তাহলে তো সেখানে আওয়ামী লীগের বা জাতীয় পার্টির সংসদে আসারও একটা আমি দেখছি সুযোগ সামনে। হ্যাঁ, আপনিও তা কি তো তাই থাকেই। বলছেন? তা তো থাকেই, কিন্তু পিয়ার হতে গেলে তো পিয়ারটা কিভাবে হবে, মানে কি নির্বাহী আদেশে পিয়ার পদ্ধতি হবে, নাকি নির্বাচনের মধ্য দিয়ে সংসদে গিয়ে পার্লামেন্টে এই পিয়ার পদ্ধতিটাকে একসেপ্ট করা হবে? পিয়ার পদ্ধতিটাকে একসেপ্ট করতে গেলে কিভাবে জনগণের মধ্যে তার একটা প্রচারণা এবং সে তাদের জন্য প্রস্তুত করার পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো তো কথা আছে। ধরুন নির্বাচন যদি না হয় তাহলে কি হবে? নির্বাচন না হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ভূমিকায় নামতে হবে। আর কঠোর ভূমিকায় নামতে গেলে তাহলে কি দাঁড়াবে? তাহলে জনগণের মধ্যে আবার সরকার বিরোধী মনোভাবটা তৈরি হবে, সেটা কি তাহলে খুব ভালো হবে? অথবা নির্বাচন যদি না হয় তাহলে কি আরেকটা অভ্যুত্থান হবে? অথবা নির্বাচন যদি না হয় তাহলে কি সেনা শাসন আসবে? এগুলো কোনোটাই তো ভালো বিকল্প নয়। ফলে নির্বাচন হওয়াটাই এখন একমাত্র ভালো বিকল্প। এবং এই ভালো বিকল্পটাকে ভালো করতে গেলে নির্বাচনটাকে সুষ্ঠু করার একটা পদক্ষেপ নিতে হবে, যাতে যতখানি সম্ভব নিরপেক্ষতা রেখে নির্বাচনটাকে করা যায়, নির্বাচিত সরকার এসে পরবর্তী পদক্ষেপগুলো তারা গ্রহণ করে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এখন কোনো কাজ করলে সেটার যে লেজিটিমেসিটা থাকবে, তারও তো গ্যারান্টি খুব একটা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে যারা ভবিষ্যৎ ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন অথবা ক্ষমতায় যারা থাকবেন বলে মনে করছেন, তারা তো এমন কোনো কথা এখনো দেননি যে সবকিছুকে তারা সাংবিধানিক এবং আইনি রূপ দেবেন, লেজিটিমেসি তারা দেবেন। ফলে এটাও একটা সংশয়ের জায়গা থেকে যাচ্ছে না? ফলে আমার মনে হয় যে যতখানি ঐক্যমত করা সম্ভব, যতখানি আহ, মানে নিজেদের মধ্যে কনসিয়েন্স ডেভেলপ করা যায়, বা অথবা নিজেদের মধ্যে একটা সাধারণ ঐক্য তৈরি করা যায়, সেটার উপরে জোর দেওয়া